মামা, আমি আপনার ভাগ্নের বউ। এই রাতের বেলা আমি আপনাকে ওষুধ খাওয়াতে আপনার রুমে এসেছি, আর আপনি আমার সাথে কেমন ধরনের আচরণ করছেন? তখন আমার মামা বলল, বৌমা, আমি একজন বুড়ো মানুষ, তোমার মামিরও অনেক সমস্যা। বৌমা, তোমাকে যেদিন থেকে আমি দেখেছি সেদিন থেকেই আমার মনে অন্য কিছু ঘুরপাক চিন্তা হচ্ছিল, কিন্তু তোমাকে কখনো বলতে পারতাম না। আজকে তো কেউ বাড়িতে নাই। বৌমা, বুঝতেই তো পারছো তোমাকে আমি কি করতে বলছি। আমি বললাম, মামা, এটা কিভাবে সম্ভব? আপনার ভাগ্নে জানতে পারলে অনেক খারাপই হয়ে যাবে। তখন মামা বলল, আরে বৌমা, এখানে কেউ নেই, কেউ কিচ্ছু জানতে পারবে না, চলো না বৌমা। তারপর বন্ধুরা মামা মিষ্টি মিষ্টি কথা বলে আস্তে আস্তে আমার সাথে। বন্ধুরা, গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটি শুনলে অনেক মজা পাবে। তবে বন্ধুরা, তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ, তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে সাপোর্ট করবা। তাহলে চলো বন্ধুরা, গল্পটি শুরু করি। আমার নাম অবন্তিকা। আমি কলকাতার একজন মেয়ে। আমি একটা গরিব পরিবারের মেয়ে। আমার বাবা অনেক কষ্টে আমাদের মানুষ করেছেন। আমি দেখতে খুবই সুন্দরী ছিলাম, আর এখন আমার বয়স 18 বছর। আমি আমার বাবা মায়ের দ্বিতীয় সন্তান। আমার বড় দাদা কাকুন আর আমি মা বাবার সাথে খুবই হাসি খুশি জীবন কাটাচ্ছিলাম। 1 বছর আগে আমার দাদার বিয়ে হয়েছে। দাদার বিয়েটা আমরা খুব হাসি খুশি ভাবেই দিয়েছি। দাদার বিয়ের পরে আমার যে বৌদি হয়ে এসেছে সে খুবই ভালো। বৌদি আমাকে খুবই ভালোবাসত। এই কারণে আমার বাবা মাও খুব খুশি। আমরা সবাই বৌদিকেও খুব ভালোবাসতাম, আর আমার দাদাও বৌদিকে খুব ভালোবাসত। আমার দাদা শহরের একটা অফিসে কাজ করত। সে যখন অফিস থেকে বাড়ি আসত তখন আমাদের সবার জন্য কিছু না কিছু খাবার জিনিস অবশ্যই নিয়ে আসত। এসব কারণে আমি খুব খুশি ছিলাম। আমি মনে মনে এটাই ভাবতাম যে ভগবান যেন এরকম দাদা সবাইকে দেন। আমার বাবা মাও দাদাকে নিয়ে খুব গর্বিত ছিলেন, কেননা দাদা বাবা মায়ের খুব খেয়াল রাখত। যখন আমি উচ্চ মাধ্যমিক পাশ করলাম তখন আমার বাবা মা আমাকে বিয়ে দেওয়ার জন্য ছেলে খুঁজতে শুরু করলেন। কিছুদিন এদিক সেদিক খোঁজ নেওয়ার পরেই একটা ভালো ছেলের খবর আমার বাবা জানতে পারেন। বাবা যখন সেই ছেলের সম্বন্ধে খোঁজখবর নিলেন তখন তিনি জানতে পারলেন যে ছেলে খুবই ভালো। ছেলের নাম সুজিত কুমার, কিন্তু ওর বাবা মা জীবিত নেই। ওর মামা মামি ওকে নিজের ছেলের মতো করে মানুষ করেছেন। ছেলে খুবই ভদ্র, আর ওর কোনো বদ অভ্যাস নেই। আমি যখন আমার বিয়ের কথা শুনলাম তখন আমার মনে বিভিন্ন রকমের স্বপ্ন আসতে লাগল। বিয়ের পরে কি হবে, আমি সেসব স্বপ্ন দেখতে লাগলাম। আমি উচ্চ মাধ্যমিক পাশ করা একটা মেয়ে, এই কারণে একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে বিয়ের পরে কি হয় সেই ভাবনা খুব ভালোভাবেই বুঝতে পারতাম। বাবা ভাবলেন পরিবার যখন ভালো তখন দেরি করা উচিত না। এই কারণে বাবা তাড়াতাড়ি করে আমার বিয়ের দিন তারিখ ঠিক করে দিলেন। 10 দিন পরেই লগ্ন দেখে আমার বিয়ে ঠিক করে ফেলে আমার বাবা, আর দাদা বিয়ের জোগাড় যন্ত্র করতে ব্যস্ত হয়ে পড়লেন। এভাবেই দেখতে দেখতে 10 দিন পার হয়ে গেল। তারপর আমার বিয়ে বর যাত্রী আসার পরে খুব ধুমধাম করে শান্তিপূর্ণভাবে বিয়ে হয়ে গেল। আর বিয়ের পরে আমি আমার শ্বশুর বাড়িতে চলে আসলাম। শ্বশুর বাড়িতে আমার স্বামীর মামা এবং মামি আমাকে বরণ করে নিলেন। তারা আজকে খুব খুশি। বিয়ের সমস্ত নিয়ম কানুন পালন করার পরে আমাকে সুন্দর করে সাজানো বাসর ঘরে বসিয়ে দেওয়া হলো। আমি মাথায় ঘোমটা টেনে মাথা নিচু করে বসে আমার স্বামীর জন্য অপেক্ষা করছিলাম। সেই সময় আমার মনে অন্যরকম চিন্তা ভাবনা চলছিল, কেননা বাসর রাত সম্বন্ধে আমি অনেক কথা শুনেছিলাম বান্ধবীদের মুখ থেকে। আমি শুনেছিলাম যে এটা নাকি জীবনের একটা স্মরণীয় রাত হয়। আমি সবকিছু চিন্তা করে খুব ঘাবড়ে যাচ্ছিলাম। কিছু সময় পরেই আমার স্বামী সুজিত কুমার রুমের মধ্যে এলো। ও এসে রুমের দরজা ভেতর থেকে বন্ধ করে দিল। তারপর আস্তে আস্তে আমার পাশে এসে বসে পড়ল। এরপরেই বলতে লাগল, অবন্তিকা, আমি খুব খুশি যে আমি তোমার মতো সুন্দরী একজন জীবন সঙ্গী পেয়েছি। তুমি জানো অবন্তিকা, আমি যখন 10 বছরের ছিলাম তখন আমার বাবা মায়ের অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে যায়। তখন থেকেই আমার মামা এবং মামি আমাকে নিজের সন্তানের মতো মানুষ করেছেন। আমাকে পড়াশোনা করিয়েছেন।
আমি চুপচাপ আমার স্বামী সুজিতের কথা শুনছিলাম। তারপরে আমি ওকে জিজ্ঞেস করলাম যে, তোমার মামা মামির নিজের কোনো সন্তান নেই? এই কথার উত্তরে আমার স্বামী সুজিত কুমার বলতে লাগল যে, আমার মামির বিয়ের পরে অনেক দিন অবধি কোনো সন্তান হয়নি। এরপর মামা মামিকে অনেক বছর ধরে চিকিৎসা করালেন। তারপরে গিয়ে তিনি সন্তান সম্ভাব্য হন। কিন্তু যখন বাচ্চা হওয়ার সময় এলো, তখন হঠাৎই মামির শরীর খুব খারাপ হয়ে যায়। ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার মামিকে চেক আপ করে বললেন, মা এবং সন্তান এর মধ্যে যে কোনো একজনকে তারা বাঁচাতে পারবেন। সেই সময় মামা বুঝতে পারছিলেন না যে সন্তানকে বাঁচাবেন নাকি মামিকে বাঁচাবেন। তারপর তিনি সিদ্ধান্ত নিয়ে ডাক্তারকে বলে দিলেন যে, মামিকে যে কোনো উপায়ে হোক বাঁচান। সেই সময়ে ডাক্তার মামিকে অপারেশন করে মামিকে বাঁচালেন। কিন্তু ডাক্তার এটাও বলে দিলেন যে, তিনি আর কখনোই মা হতে পারবেন না। এই দুঃখ থেকে আমার মামা মামি অনেক দিন অবধি বের হতে পারেননি। এর কিছু দিন পরেই আমার বাবা মায়ের অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়। তখন থেকেই তারা আমাকে নিজের ছেলের মতো ভালোবেসে মানুষ করছেন। যাই হোক না কেন, আমি মামা মামির ঋণ কখনো দিতে পারবো না। এই কথা বলতে বলতে আমার স্বামী প্রায় কেঁদেই দিচ্ছিল। প্রায় তার চোখে জল এসে গিয়েছিল। তখন আমি আমার স্বামীকে বললাম যে, তুমি এত চিন্তা করছো কেন? এখন থেকে তো আমি তোমার পাশে আছি। আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমার মনে প্রশান্তি দেওয়ার জন্য, এবং আমি মামা মামিকেও ঠিক আমার বাবা মায়ের মতোই দেখব। আমি তাদের এত ভালোভাবে সেবা করব যে তারা সব সময় হাসি খুশি থাকবেন। এই কথা বলার সময় আমার মধ্যে কিছুটা আবেগ অনুভূতি হচ্ছিল। এরপরে আমি আমার স্বামীকে বললাম, আজকে আমাদের বাসর রাত। তুমি কি এইসব কথা বলেই সারা রাত পার করে দেবে নাকি? আমার মুখ থেকে এই রকম কথা শুনে আমার স্বামী আমার দিকে এক অন্য রকম চাহনি দিল। তার চোখের দিকে আমি চাইতেই আমার জানি কেমন লাগল। জীবনে এই প্রথম কারো দিকে এভাবে আমি তাকালাম। সেও আমার দিকে তাকালো। তারপর আস্তে আস্তে আমার স্বামী একটু অন্য মনস্ক হয়ে উঠল। তারপর এক পর্যায়ে আমার স্বামী আমার সাথে ভিন্ন কিছু করার চেষ্টা করছিল। কিন্তু সে এই বিষয়ে ছিল একেবারে অনভিজ্ঞ। সে খুব একটা বেশি বোঝত না। সে একেবারেই বোকার মতো ছিল। কিন্তু আমিও তার কাছ থেকে ভালো কিছু পাওয়ার জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু কিছু সময় পরেই আমার স্বামী আমার এখানে থেকে উঠে দূরে সরে গেল। ওকে দেখে বাহিরে বাহিরে আমার যেমন মনে হয়েছিল, কিন্তু ভিতরে ভিতরে সে ততটা ছিল না। তার অবস্থা খুবই খারাপ ছিল। এই সব দেখে মনে মনে আমার খুব রাগ হচ্ছিল। আমি এই রাতের জন্য কত স্বপ্ন দেখেছিলাম, আর কত স্বপ্ন নিজের মনে সাজিয়ে রেখেছিলাম। কিন্তু আমার সেই সমস্ত স্বপ্ন আর আশার উপর জল ঢেলে দিল। তার অবস্থা যে এত খারাপ তা তো আমি জানতাম না। মনে মনে খুব হতাশায় পড়ে গেলাম। আর ভাবতে লাগলাম যে, একজন স্ত্রী নিজের স্বামীর কাছ থেকে কি চায়? আর এদিকে সুজিত কুমার হঠাৎ গভীর ঘুমে ঘুমিয়ে গেল। কিন্তু আমি একটা তৃষ্ণার্ত চাতকের মতো হয়ে আছিলাম। আমার মন তখন অন্য কিছু চাচ্ছিল। এইভাবে অন্য মনস্ক হয়ে হঠাৎ আমিও ঘুমিয়ে পড়লাম। এসভাবে কখন যে সকাল হয়ে গেল বুঝতেই পারলাম না। আমি সকালে উঠে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে চলে গেলাম। যখন বাথরুম থেকে ফিরে এলাম, তখন দেখলাম মামা বারান্দায় সুস্থ থাকার জন্য ব্যায়াম করছেন। তাকে এভাবে ব্যায়াম করতে দেখে আমি অবাক হয়ে গেলাম যে মামার বয়স 50 বছর হওয়ার পরেও তাকে একটা যুবক পুরুষের মতো মনে হচ্ছিল। যাই হোক, তারপরে আমি ঘরে ঢুকে কাপড় বদলে রান্নাঘরে গিয়ে চা বানাতে লাগলাম। কিছু সময় পরে যখন আমি চা বানিয়ে মামাকে দিতে গেলাম, তখন মামা আমাকে জিজ্ঞেস করতে লাগল যে, বৌমা, তোমার মামি কোথায় গেছে? তাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। মামার এ প্রশ্নের উত্তরে আমি বললাম, মামি রান্নাঘরেই আছেন, আর কিছু কাজ করছেন। এইভাবে মামা মামি এবং আমি ও আমার স্বামীর সংসার খুব ভালোই চলছিল। কিছুদিন পর আমি লক্ষ্য করে দেখলাম যে মামি যখনই কোথাও যেত, মামা তার পিছনে পিছনে সেখানে যেতেন, আর মামির সাথে কেমন যেন আচরণ করতেন। মামি মামাকে বলতেন, আরে এখন তো একটু সাবধান হও, বাড়িতে নতুন বৌমা এসেছে। যদি সে এইসব দেখে নেয় তাহলে কি ভাববে বলো তো? তোমার আক্কেল জ্ঞান বলতে কিছু নেই। তখন মামা বলতে লাগলেন যে, কি আর ভাববে, সমস্ত স্বামী নিজের স্ত্রীর সাথে এই রকম আচরণেই করে, বুঝেছ?
মামা মামির এই ধরনের কথা শুনে আমার খুবই লজ্জা অনুভব হতো। আমি মনে মনে ভাবতে থাকতাম যে যদি সুজিত কুমার মামার মতো হতো তাহলে খুব ভালো হতো। এভাবেই দেখতে দেখতে 7 দিন পার হয়ে গেল। এরপর এক রাতে যখন আমি ওয়াশরুমে যাচ্ছিলাম, তখন মামার ঘর থেকে কেমন জানি একটা শব্দ শুনতে পেলাম। এই রকম শব্দ শুনে আমি খুব হতবাক হয়ে গেলাম, আর মনে মনে ভাবতে লাগলাম যে মামার এত বয়স হয়ে গেছে, তারপরেও মামা। মনে মনে কল্পনা করতে লাগলাম আর জানার চেষ্টা করছিলাম যে ভিতরে কি হচ্ছে। অবশেষে জানালা দিয়ে আমি যা দেখতে পেলাম তা থেকে সত্যি আমি হতবাক হয়ে গিয়েছিলাম, কারণ মামা আর মামি সেখানে এমন কিছু করছিল যা আমি কখনো আশা করিনি। আমি কোনো রকমভাবে সেখান থেকে নিজের রুমে চলে আসলাম। রুমে এসে আমি সুজিত কুমারকে উৎসাহিত করতে লাগলাম, কিন্তু ও এত গভীর ঘুমে ছিল যে ওর কোনো কিছুর অনুভবই হচ্ছিল না। তাই বাধ্য হয়ে আমি কোনো রকমভাবে অন্যমনস্ক হয়ে ঘুমানোর চেষ্টা করলাম। যখন সকাল হলো তখন আমার স্বামী নিজের কর্মে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। আসলে ওর ছুটি শেষ হয়ে গিয়েছিল। আমার স্বামী সুজিত কুমার শহরে বাড়ি ভাড়া নিয়ে সেখানেই থেকে নিজের চাকরি করত, তাই 1 মাস পর পরই বাড়িতে আসত। আমি রান্নাঘরে গিয়ে ওর জন্য নাস্তা বানালাম, তারপরে ওকে নাস্তা খেতে দিলাম। ও নাস্তা খাওয়ার পর শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন, আর আমি মন খারাপ করে বসে রইলাম। কিন্তু সারাদিন আমার চোখে রাতের সেই দৃশ্য কল্পনায় আসতে থাকল, আর মনে মনে ভাবতে লাগলাম যে মামি কতটা সৌভাগ্যবতী, যাকে মামা এখনো এতটা ভালোবাসে। আর অন্যদিকে আমার স্বামী, যার ভালোবাসা পাওয়ার জন্য আমি হতাশায় থাকি। জানি না কেন ও এখন অবধি আমাকে একবারও সন্তুষ্ট করতে পারেনি। এইভাবেই আমার দিন কাটতে লাগল। সকালবেলা যখন মামি ঘুম থেকে উঠতেন, তার মুখ থেকে শুধু এই কথাটাই বের হতো যে জানি না ও আমাকে কবে ছাড়বে। সারাদিন তো জমিতে কাজ করে থাকে, তারপরও রাতের বেলাও আমাকে, এত বছর হয়েছে তবু বুইরা ক্লান্ত হয় না। জানি না ও কোনো দিন ক্লান্ত হবে কিনা। মামির মুখ থেকে এই ধরনের কথা শুনে আমি হতবাক হয়ে যেতাম যে মামা মামির সাথে কি এমন করে, যার কারণে মামি এই ধরনের কথা বলতে থাকেন। পরের দিন রাত যখন গভীর হলো, তখন আবাও মামার রুম থেকে একই ধরনের আওয়াজ আসতে লাগলো। আবার সেই জানালার কাছে গিয়ে তাদের রুমের ভিতরে উকি মেরে দেখতে লাগলাম। আবারও সেই একই দৃশ্য। এটা দেখে আমার অস্বস্তি হতে শুরু করেছিল। কিছুক্ষণ পর আমি আবার আমার নিজের রুমে ফিরে এলাম। রুমের মধ্যে এসে আমি এটাই ভাবতে লাগলাম যে যদি এই কথাটা মামা অথবা মামি জানতে পারেন, তাহলে তারা আমার সম্বন্ধে কি ভাববেন। এইসব কথা ভেবে আমি কয়েকদিন সেই সব দেখা বন্ধ করে দিয়েছিলাম। একদিন রাতে মামি খুব অসুস্থ ছিল, কিন্তু তিনি নিজের মাথায় হাত দিয়ে বারবার এটাই বলে যাচ্ছিলেন যে বৌমা আমি আমার খুব অসুস্থ। কিন্তু মামার এসব নিয়ে কোনো মাথা ব্যথাই নেই, তার তো শুধু নিজের স্বার্থ হলেই চলবে। এরপর মামি আমাকে বললেন, বৌমা আজকে আমি খুব অসুস্থ, তাই আজকে আমি তোমার মামার রুমে থাকব না। আমার একটু বিশ্রাম প্রয়োজন। তাই তোমার মামা রাতের বেলা প্রতিদিন এই ওষুধটা খায়। তোমার মামা তো রাতে খুব একটা বেশি চোখে দেখে না, তাই তুমি তোমার মামাকে এই ওষুধটা খাইয়ে দিয়ে এসো। মামির মুখ থেকে এই কথা শুনেই রাতের সেই দৃশ্য আমার চোখের সামনে ভাসতে লাগল। এরপরে মামি অন্য আমার রুমেই ঘুমিয়ে পড়লেন, আর আমি ওষুধ নিয়ে মামার রুমের দিকে গেলাম। সেই সময় মামা নিজের ঘরে হালকা আলো জ্বেলে বিছানায় শুয়েছিলেন। যখন আমি ওষুধ নিয়ে দরজার কাছে পৌঁছালাম, তখন আমার মনে অনেক রকম চিন্তা আসতে লাগল। তাই আমি নিজের শাড়ির আঁচল মাথার উপর দিয়ে বড় করে ঘোমটা টেনে নিলাম, কেননা মামার সাথে আমি আদব কায়দা মেনে চলতে চেষ্টা করতাম। কেননা মামিও সব সময় এই রকম ঘোমটা টেনে রাখতেন। সেই সময় আমি নিজের চেহারা পুরো মামির মতো করে নিয়ে রুমের মধ্যে চলে এলাম। আমি তাড়াতাড়ি করে মামাকে ওষুধ সেবক করিয়ে যখন ফিরে আসতে শুরু করলাম, তখনই মামা মামি মনে করে আমাকে আর ওখান থেকে আসতে দিচ্ছেন না। আমি তাড়াতাড়ি করে নিজের মুখ ঢেকে নিলাম, যাতে তিনি আমার মুখ দেখতে না পান। এরপর তিনি আমার সাথে সেই রকম আচরণ করতে লাগলেন যেমনটা তিনি মামির সাথে করতেন। অনেকক্ষণ পরে তিনি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লেন। তারপর আমি সেখান থেকে উঠে নিজের ঘরে চলে এলাম। আজকে আমি খুব খুশি।
ঘরে বসে বসে এটাই ভাবছিলাম যে মামি কেন মামাকে ভয় পায়। সেই আইডিয়া আজকে আমি পেয়ে গেছি। এরপরে আমি ঘুমিয়ে গেলাম। কখন যে আমি গভীর ঘুমে ঘুমিয়ে গেলাম জানতেই পারলাম না। যখন সকালে আমার চোখ খুলল, তখন আমার খুব ফ্রেশ অনুভব হচ্ছিল, কারণ রাতটা আমার খুব ভালো কেটেছিল। ঘুম থেকে উঠে কিছু সময় পর বাইরে বেরিয়ে নিজের ঘরে গিয়ে সাজগোজ করলাম। তারপরে মামির কাছে গিয়ে দেখলাম যে সে এখনো খুব অসুস্থ। আমি কাপড় দিয়ে যখন তার কপাল মুছতে লাগলাম, তখনই মামা এখানে এসে গেলেন আর জিজ্ঞেস করতে লাগলেন যে, বৌমা, এখন তোমার মামির অবস্থা কেমন? আমি তার প্রশ্নের উত্তরে বললাম, এখন সব ঠিক আছে মামা, জ্বর কিছুটা কমেছে। কথা বলতে বলতেই সেই সময় আমি অনুভব করলাম যে মামা আমার দিকে কেমনভাবে যেন তাকিয়ে রইলেন। এর আগে তিনি কখনোই এরকমভাবে আমার দিকে তাকাতেন না। এখন আমার মনে হতে লাগলো যে তিনি রাতের ব্যাপারটা জানতে পেরে যাননি তো, যে মামির জায়গায় আমি ছিলাম। তখন মামা একটা মুচকি হাসি দিয়ে আমার এখান থেকে চলে গেলেন। তখন মামার হাসির মধ্যে আমি অন্যরকম রহস্য খুঁজে পেলাম। রহস্যটা উদ্ঘাটনের জন্য আমি মামার পিছু পিছু গেলাম। আমি যখন মামার পিছু পিছু গেলাম, তখন মামা বলল, বৌমা, একই তুমি আমার পিছু পিছু আসছ কেন? আমি বললাম, মামা, আপনি কিছুক্ষণ আগে আমাকে দেখে মুচকি মুচকি হাসলেন কেন? তখন মামা আমাকে হুট করে বলতে লাগলেন যে বৌমা, রাতের ঘটনার জন্য সত্যি আমি দুঃখিত। আমি বললাম, মামা, তার মানে আপনি আসল বিষয়টা আপনি জেনে গেছেন? তখন মামা বলল, এইটা কোনো ব্যাপার না, যা হয় সবই সৃষ্টিকর্তার ইশারায় হয়। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।